এবার আমরা দেখি যে সরকার প্রধান হিসাবে এই এক বছর আপনার কেমন ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রিয় অধ্যাপক, প্রিয় স্যার, প্রিয় শান্তিতে নোবেল বিজয়ী। অটেই 5 আগস্ট পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ আর দেশের মাটিতে প্রকাশ্য হতে পারেনি। তারা বিতাড়িত হওয়ার পর দৃশ্যপটে আসেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তিনি ও তার পরিষদের বড় সাফল্য হিসাবে আমরা দেখতে পাচ্ছি দেখানো হচ্ছে নানা কিছু। তার মধ্যে যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হতে পারে সেটা হচ্ছে সবজির দাম কম। অবশ্য এর উল্টো পিঠে রয়েছে আলু, পেঁয়াজ, টমেটো চাষিরা নাকি নিঃস্ব হয়ে যাচ্ছেন, কেউ কেউ বলছেন। আবার অনেকে আমরা দেখতেও পাচ্ছি লোকসানে পড়ে ঋণে থাকা একাধিক কৃষকের আত্মহত্যার খবরও। তবে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের অতি সক্রিয়তার কারণে এসব খবর আড়ালে চলে যাচ্ছে। সামনে আসছে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। তিনি আমাদের উপর 35% ট্যারিফ আরোপ করেছিলেন। সেই 35% ট্যারিফ থেকে এখন ট্যারিফ নেমে এসেছে 20%-এ। সেটা সরকারের বড় সাফল্য হিসাবে বিবেচিত হচ্ছে। কিন্তু সরকারের বড় সাফল্যকে আমরা বড় সাফল্য বলতে পারতাম যদি এই নিয়ে সরকারের মধ্যে নানা ধরনের ঢাক গুড়গুড় না থাকতো। সরকার কিন্তু এই আলোচনার জন্য, এই সাফল্যের জন্য সাবাসী দিচ্ছে এখন বাণিজ্য উপদেষ্টা থেকে, কিন্তু সেখানে অনেকদিন ধরে নিরাপত্তা উপদেষ্টাও ছিলেন। তিনি নাকি অনেক কথা বলেছেন এবং সেটার মধ্যে নাকি নানা ধরনের গোপনীয়তাও ছিল। সেই গোপনীয়তার কারণে এবং গোপনীয়তা ভঙ্গ করার কারণে একজনের চাকরিও চলে গেছে। সেটা কেন গেছে, কিসের বিনিময়ে আমরা 35% থেকে 20% পেলাম, সেটা এখন অবশ্য আমরা জানতে পারছি না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব অবশ্য বলছেন কোনো ধরনের সামরিক চুক্তি তিনি করেন নাই। এখন তিনি তো আসলে অনেক জ্ঞানী মানুষ, তার কথা মানে 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 একটা স্পিন ডক্টর বলে একটা কথা আছে, সেরকম একটা স্পিন ডক্টর, মানে উনি চুক্তি করেন নাই এই কথা হয়তো ঠিকও হইতে পারে, হয়তো উনি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করছেন, হয়তো উনি এমন একটা কিছু করছেন যেটা চুক্তি ছাড়া অন্যরকম নাম দেওয়া হইতে পারে, আমরা জানি না। তো ঠিক আছে, বেনিফিট অফ ডাউট হিসাবে আমরা ডক্টর ইউনূসকে কিছু পয়েন্ট দেই যে ডক্টর ইউনূসের 35% থেকে 20% কমাইতে পারছেন ট্যারিফ আমেরিকার বাজারে, তার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য বড় বিপদে পড়বে না, সেইটা কেউ কেউ দাবি করতেছেন। আপনি আমাদের ধন্যবাদ জানবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আমাদের ধন্যবাদ জানবেন জনাব বাণিজ্য উপদেষ্টা জনাব বশির, এবং আপনি আমাদের ধন্যবাদ জানেন, কিন্তু আমাদেরকে একটু ভালো করে জানায়েন যে আসলে কিসের বিনিময়। আমি আবারও বলি, 35% থেকে যে 20%-এ আনলেন, কিসের বিনিময়, কোনো কিছু বিনিময় করতে হয়েছে কিনা সেটা একটু ভালো করে একটু জানায়। এবার আমরা দেখি যে সরকার প্রধান হিসাবে এই এক বছর আপনার কেমন ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রিয় অধ্যাপক, প্রিয় স্যার, প্রিয় শান্তিতে নোবেল বিজয়ী। আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় আসার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ প্রতিষ্ঠানগুলো বা তার সামাজিক ব্যবসার শাখা প্রশাখাগুলো যে উত্থান, তা নিয়ে অনেক অনেক গণমাধ্যম, সামাজিক মাধ্যম, কিন্তু পরিচিত গণমাধ্যমের মধ্যে নিউ এজ বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে, যাকে আমি বলছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। একটু চোখ গোলান, এর মধ্যে রয়েছে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন, গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের জনশক্তি রপ্তানির লাইসেন্স পাওয়া, গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি। মনে হচ্ছে এগুলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট? মনে হচ্ছে এর একটাও মিথ্যা কথা? মনে হচ্ছে এর একটাও আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করি না সেজন্য বলতেছি? আরেকটু সামনে যাই। গ্রামীণ ব্যাংকের আগামী 5 বছরের কর মৌকুফ করেছে অন্তর্বর্তী সরকার। গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার কমিয়ে 25% থেকে 10% করা হয়েছে। আগের সরকার থাকলে 666 কোটি টাকা কর দিতে হতো ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এটা ছিল আদালতের রায়। নিজে ক্ষমতা আসার পর আদালতের মাধ্যমেই অব্যাহতি পেয়েছেন রাতারাতি। এটা সত্যি যে যে সরকারটা চলে গেছে, যে সরকারটা পালায়ে গেছে, যে সরকারটা পতিত, সেই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে মামলা দিয়ে নিপীড়ন করেছিল। কিন্তু তিনি নিজে ক্ষমতা আসার পর রাতারাতি যে মামলাগুলি থেকে অব্যাহতি নিলেন, সেটা আইন মেনে, নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মতোই ক্ষমতায় এসে রাষ্ট্রপক্ষ হওয়ার সুবিধা নিয়ে সব প্রত্যাহার করিয়েছেন? অথচ নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্তের উদাহরণ তৈরি করতে ডক্টর ইউনূস মামলায় লড়ার ঘোষণাও দিতে পারতেন। লড়াইয়ের পর জিতলে মামলাগুলো মিথ্যা, সেটা বেশি প্রমাণিত হতো। অনেকেই বলে থাকেন যে বিএনপি ক্ষমতা থাকলে বগুড়া, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে গোপালগঞ্জ, এরকম করে নাকি অন্তর্বর্তীকালীন সরকারও চট্টগ্রাম। এই কথা কি আসলে ঠিক? অন্তর্বর্তীকালীন সময় কি চট্টগ্রাম গোপালগঞ্জের জায়গা বা বিএনপির সময়কার বগুড়ার জায়গা নিছে? আমরা তো জানি না তেমন কিছু, কিন্তু দুই একটা খবরের দিকে আপনারা দৃষ্টি দেন। এই সরকারের যে উন্নয়ন বরাদ্দ, যে এডিপি, সেইটার অর্ধেকের বেশি এই বছর চট্টগ্রামের জন্য, অন্তত অর্ধেকের বেশি না হোক, অর্ধেকের বেশি চট্টগ্রামের জন্য। প্রথম 10 মাসে সেই এডিপির 1,12,000 কোটি টাকার ব্যয় অনুমোদন করা হয়েছে শুধুমাত্র চট্টগ্রামের জন্য। মানে 1,12,000 কোটি টাকা যে ব্যয় অনুমোদন করা হয়েছে, এই উন্নয়ন বরাদ্দের অর্ধেক ব্যয় হবে রাজধানী চট্টগ্রামের জন্য। এটা কি কোইন্সিডেন্স যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ি চট্টগ্রাম? সরকার গঠনের শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্বজনপ্রীতির
একটা আমি অভিযোগ বলবো না, এটা অভিযোগ না, এটা স্বজনপ্রীতি প্রশংসাও হইতে পারে যে আপনি আপনার স্বজনের জন্য ভালো, যে তার স্বজনের জন্য ভালো সে তো ভালোই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারগুলো আপনারা দেখেন, এটা কখনো আত্মীয় প্রীতি, কখনো গ্রামীণ ব্যাংক প্রীতি, কখনো চট্টগ্রাম প্রীতি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়েছেন গ্রামীণ ব্যাংকের নূরজাহান বেগমকে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসডিজির মুখ্য সমন্বয় করেছেন ইউনূস সেন্টারের লামিয়া মুর্শেদকে, নিজের ভাতিজাকে নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে। ক্ষমতায় এসে প্রধান উপদেষ্টা শুরু থেকেই বলছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছেন, এটা জুলাই মিত্রদের বিভাজন উস্কে দিয়েছে। তিনি সমন্বয়কদের রাজনৈতিক দল গঠনে উৎসাহ দিয়েছেন, যার কারণে এনসিপিকে সরকারি দল কিংস পার্টি বলা আরো সহজ হয়েছে। যখনই তিনি মনে করেছেন যে না তিনি আর কি বলে জানি আর ক্ষমতায় থাকবেন না, তখন তিনি ডেকে বলছেন এনসিপিকে। যখন তিনি বলছেন যে না তার রাজনৈতিক দলগুলির সাথে কথা বলা দরকার, প্রথমে তিনি মাত্র 4 জনের সঙ্গে কথা বলবেন, সেই 4টি পার্টির মধ্যে যে পার্টিটি এখনো অনুমোদন পায় নাই সেই এনসিপিকে ডাকা হয়েছে। এই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড, মেটিকুলাস ডিজাইন, রিসেট বাটন এসব বলে ডক্টর ইউনূস মূলত ষড়যন্ত্র তত্ত্বকে উস্কে দিয়েছেন পতিত রেজিমের লোকজনের কাছে। এইটার ফল আমরা আজকে দেখতে পাচ্ছি। আজকে আমরা দেখতে পাচ্ছি কখনো নাহিদ বনাম সাদিক কায়ুম, কখনো আসিফ বনাম আর্মি, কখনো উমুক বনাম তুমুক, এগুলি একজনের বিরুদ্ধে। মাহফুজ সাহেব এই সরকার একজন উপদেষ্টা, তার কথাই আপনি ধরেন, তিনি একটা স্ট্যাটাস দিলেন এরকম নতুন একটা রাজনৈতিক দল বা তার সার্কেলকে ইঙ্গিত করে বললেন, একদম স্পষ্ট, ইঙ্গিত না একদম স্পষ্ট করে বললেন যে এদের সবাই যখন খাই খাই করতেছে একজন শুধু না খায়া রয়েছে, সেই জন্য তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। পরে আবার তিনি এটা আবার বাদ দিলেন। এই যে কথিত মাস্টার মাইন্ডকে সামনে নিয়ে আসার বিষয়টা এই বিএনপি জামায়াত সহ জুলাই আন্দোলনের অন্য কোনো স্টেক হোল্ডার পছন্দ করে নাই। কোনো অস্থায়ী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, খেয়াল করেন, কোনো অস্থায়ী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, জরুরি অবস্থা সরকার কখনোই জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি করে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস অনিশ্চয়তা তৈরি করতেছে না, কিন্তু তিনি কেমন যেন একটা রেঞ্জ রাখেন, ডিসেম্বর থেকে জানুয়ারি, এপ্রিল মাস, ফেব্রুয়ারি মাস, সেটা আবার কার সাথে কথা হইলে কিরকম, সংস্কারের পরে আবার সংস্কার কমিশনের সাথে কথা না কয়েই কিন্তু তারপর আবার এটা তিনি বলেন। আসলে যখন যেইখানে বৃষ্টি হচ্ছে তখন সেখানে ছাতা ধরার একটা প্রক্রিয়ার মধ্যে তিনি আছেন। মানে আবার আরেকটা জিনিস খেয়াল করেন যে ধরেন যেই সরকার, আগের সরকার, তাদের কিন্তু এক ধরনের ভালো পিআরের দরকার আছে, কারণ তারা জনগণের কাছ থেকে ভোট পাবে না, ভোটের জন্য যাবে না। তাদের যত বেশি ভালো পাবলিক রিলেশনস, যত বেশি ভালো কথা বলা যাবে, তত তাদের জন্য এরকম সুবিধা। সেই জন্য তারা পিআর উইংকে খুব স্ট্রং করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কি আসে যায়, উনি কেন এরকম পপুলিস্ট হতে চান, তিনি কেন পিআর দিয়া শুধু ভালো হতে চান? এমন পপুলিস্ট কথা এমন অনেক সময় তিনি বলেন যেগুলির মধ্যে দিয়ে পরে তিনি এর করতেও পারেন না, এর থেকে আবার ফিরাও আসেন। গত বছর ঈদের সময়, গত বছর না মানে 1 বছর হয় নাই আর কি, এরকম একটা সময় ঈদের সময় রোহিঙ্গারা আগামী ঈদ ওইখানে করবে এরকম কথা মনে আছে তো, এখানে একটা করিডোর করবে এই কথা নিয়ে তারপর অনেক যখন আলোচনা হয়েছে তখন তিনি বললেন সবাই নাকি সর্বত মিথ্যা কথা বলতেছে। জাতীয় নির্বাচন নিয়ে কথায় আসি, জাতীয় নির্বাচন নিয়ে আসলে জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের মানে আমরা জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের আমি এটাকে কেমনে বলি, জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তার কথা আমি কেন বললাম, কারণ হচ্ছে অনেক মানুষই এই প্রশ্ন করতেছে নির্বাচন কি যথাসময়ে হবে। সরকারের প্রেস উইংয়ে 100 বার কইতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলছেন তার বাইরে যাবেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কি বলছেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি টাইমলাইনটা কি ঠিক করছেন, তিনি কি আসলে নির্বাচন চান, ক্ষমতা ছাড়তে চান? সবশেষ তিনি মানে কিছু পলিটিক্যাল পার্টিদের সাথে আলাপ কইরা সেই পলিটিক্যাল পার্টি আইসা ঘোষণা করলেন 4-5 দিনের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে, নির্বাচনের তারিখই আসবে, এরকমই বলা যেতে পারে। কিন্তু সেই ঘোষণা কিন্তু প্রেস উইং বললো না, এবং প্রেস উইং নাও করলো না যে না এরকম কোনো আলোচনা হয় নাই। আমরা কিন্তু 4-5 দিন পার হয়েছে, আমরা কিন্তু এখনো কিছু জানতে পারি নাই। বিএনপি যখন ডিসেম্বরে নির্বাচনের দাবিতে চাপ দিচ্ছিল তখন ডক্টর ইউনূস এনসিপি নেতাদের ডেকে বললেন তিনি ক্ষমতা থেকে সরে যেতে চান। এনসিপি নেতাদের ক্যাবিনেটেও বিষয়টি তুলেছিলেন। এইগুলি আচরণ কি সরকারি, মানে আবার লন্ডনে গিয়া আরেকটা পার্টির মানে জনাব তারেক রহমানের সাথে উনি দেখা করে আইসা বললেন ইলেকশন হইলে ফেব্রুয়ারিতে হইতে পারে। আবার বিদেশি সাংবাদিকদেরকে যখন তিনি মানে কেন তার এই সংস্কার প্রস্তাব, কেন এইসব তার ভালো ভালো কথা তিনি পলিটিক্যাল পার্টির কাছে ছেড়ে দেন না, এই প্রশ্নের উত্তরে তিনি বিদেশিকে বলে আসলেন বাংলাদেশের লোকজন আসলে এত বেশি কেয়ার করে না কার নির্বাচনের ইশতেহার কেমন, বাংলাদেশের লোকজন কেয়ার করে হচ্ছে কে টাকা দিতেছে তাকে ভোট দিয়ে দেয়। সত্যি আপনি এরকম মনে করেন? মানে